আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। পরিস্থিতি ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে রাজধানীর বনানীতে এক হোটেলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই দাবি জানান। তিনি বলেন, দেশের জবাবদিহিমূলক সরকার খুবই জরুরি। অনুষ্ঠানে নির্বাচনের রোডম্যাপ না দিলে আন্দোলনের মাধ্যমে আদায় করার হুঁশিয়ারি দেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। সাংবাদিক এবং প্রতিটি কর্মীর গল্পে ভরে উঠতে করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই, তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয়। নির্বাচনের দাবিতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্য বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কিছু উচ্চাভিলাষী উপদেষ্টা অনন্তকালের জন্য ক্ষমতায় থাকতে চায়। তাদের বিদায় করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে ডক্টর ইউনূস সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা সংশয় প্রকাশ করেন তিনি। আর ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে দরকার সুষ্ঠু নির্বাচন। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন, জানাচ্ছেন রুদ্র রফিক। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউস ময়দানে সমাবেশের আয়োজন করে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে তারুণ্যের এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা জড়ো হয় মাঠে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে খুলনার রাজপথ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বন্দর করিডোর বিদেশিদের কাছে হস্তান্তর করার কোনো এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তাদের একমাত্র কাজ দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা। নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয় প্রকাশ করি। নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার থেকে 2 ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন তিনি। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে কাজ করছে বিএনপি। আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। আওয়ামী লীগের শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান মঈন খান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আন্দোলন জনগণের অধিকার, তাই তাতে বাধা দেওয়ার কিছু নেই। তবে জনগণের যেন দুর্ভোগ না হয় সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করেছেন ইশরাক হোসেন। সন্ধ্যায় রাজধানীর প্রেস ক্লাবে আদালতের রায়ের প্রেক্ষিতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে অনুরোধ করেন তিনি। বলেন, গ্যাজেট প্রকাশের 20 দিন হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন পর্যন্ত শপথ পাঠ করানোর উদ্যোগ নেয়নি। এ সময় তিনি স্থানীয় সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন। জাকিরিয়া খানের রিপোর্ট। প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র পদে বসানোর দাবিতে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। দাবি আদায় না হয় শনিবার সকাল থেকে আবারও নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।
পরে বেলা 11টায় সচিবালয়ের দিকে মিছিল নিয়ে গেলে পুলিশি বাধায় সচিবালয় ত্যাগ করে আবারও পূর্বের স্থানে ফিরে আসেন আন্দোলনকারীরা। ইকশা সাহেব উনি আসুক, বসুক, ওনার বাবা আমাদের অনেক কিছু করে গেছেন, অনেক ভদ্র, অনেক ভালো, আমরা সবসময় দেখে আসছি ওনাকে। তা আমরা চাচ্ছি উনি বিলম্বে বসুক। ইশরাককে বসালে দেখবেন বাংলাদেশের মানুষ কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না, মারামারি হবে না। এ সময় নগর ভবনের কার্যক্রম বন্ধ করতে 65টি তালা লাগান বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে যায় ডিএসসিসির সেবা সংক্রান্ত সব কার্যক্রম। যতক্ষণ পর্যন্ত ইশরাকের আপনার শপথ গ্রহণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যে পর্যন্ত তাকে শপথ না দেওয়া হবে ওই পর্যন্ত আমাদের বিক্ষোভ প্রতিবাদ চলছে, চলবে ইনশাল্লাহ। সেখান থেকে রোববারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাক সমর্থকরা। এই আসিফের আমরা অবিলম্বে তার আমরা পদত্যাগ চাই। তাকে এই সিটি কর্পোরেশন থেকে দেশের জন্য সচিবালয়ে যে অফিস করে এখানে তারা একটা পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে। আমরা চাই না সে এখানে বসুক, এখানে বসবে নগরপিতা। উদ্ভূত এ পরিস্থিতিতে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। বলেন, স্থানীয় সরকার কিভাবে নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটায় তা নিয়ে জনগণের মনে প্রশ্ন উঠেছে। এই আন্দোলন জনগণের, আর জনগণই এই স্থানীয় সরকার তথা অন্তর্বর্তী সরকারকে উচিত জবাব দেবে। আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই, কিছুই করি নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে, এটা জনগণের অধিকার, তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে, আমি আশা রাখি। এখন গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের জনগণ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বৃন্দগণ তারাও এই আন্দোলনে যোগদান দিবেন বলে আমি জানতে পেরেছি। জাকারিয়া খান, RTV, ঢাকা। 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি এবং রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর ইডেন কলেজে এক সম্মেলনে শিক্ষার্থীরা এই কথা জানায়। দাবি আদায় না হলে 19 মে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারিও দেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে সরকারি মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানান তারা। বলেন, 7 কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ঢাকা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু অধিভুক্তি বাতিলের পরও এখনও অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। এই যে কালোক্ষেপণটি হচ্ছে, অর্থাৎ মাঝখানে শিক্ষা সিন্ডিকেট কিছু আমাদের ভুক্তভোগী করার জন্য, ভোগানোর জন্য যে তামাশা করছে, রং তামাশা বন্ধের চূড়ান্ত আলটিমেটাম আমরা দিচ্ছি যে এগুলো করতে হবে। যেদিন যেটা বলবে ওইটা ওই সময়ের মধ্যেই করতে হবে। আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় কিছু এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সর্বসাধারণের চলাচল ও শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকাগুলো হলো কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী উড়াল সড়ক সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও আশপাশের এলাকা। আগামীকাল ফের 6 ঘন্টার কলম বিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। এনবিআর বিলুপ্তির ঘোষণার প্রতিবাদে এ নিয়ে 4র্থ দিনে গড়াতে যাচ্ছে কলম বিরতি। রাজস্ব অধ্যাদেশ বাতিল, এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ ও অংশীজনের মতামতের ভিত্তিতে রাজস্ব ব্যবস্থার সংস্কারের 3 দফা দাবিতে কলম বিরতি পালন করছেন তারা। যদিও যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি থাকছে কলম বিরতির বাইরে। এদিকে পরিষদ তাদের এই আন্দোলনকে নিয়মতান্ত্রিক একটি আন্দোলন দাবি করে বলেন, বহিরাগতরা এই আন্দোলনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যা নিন্দনীয়। বলেন, তারা সংস্কারের বিপক্ষে নয়, তবে তা বাস্তবসম্মত হতে হবে। পরামর্শক কমিটির চেয়ারম্যান বরাবর গত 29/4/2025 তারিখ একটি পত্র প্রেরণ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। আন্তর্জাতিক যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময় খোলা ছিল, আছে এবং থাকবে।
ভারতের উত্তরপ্রদেশের খাজপুর গ্রাম থেকে 90 জন বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে দেশটির পুলিশ। শুক্রবার সকালে মথুরা জেলার নৌঝিল থানার আওতাধীন খাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ বলছে তারা সবাই দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বসবাস করছিল। এক প্রতিবেদনে তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। এই ঘটনা ভারতে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠানোর চলমান অভিযানেরই একটি অংশ হিসেবে জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিয়ম নীতি তোয়াক্কা না করে অবৈধভাবে বাংলাদেশে পুশিন করছে ভারত। তবে এদেশে অবৈধ ভারতীয়দের খুঁজে বের করে নিয়ম মেনে হস্তান্তর করা হবে। গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ রুখতে ভাসমান বয়সিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান ভারত অবৈধভাবে বাংলাদেশে পুশিন করছে, যা আন্তর্জাতিক আইন বিরোধী। ভারতের পুশিনের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। পুশিনের মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে। UNHCR-এর কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে। বিষয়টি নিয়ে কূটনীতিক চ্যানেলে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা প্রশ্নের চেষ্টা করছে, বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেন। এই সুবেলায় আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া ঘোষণা করতে পারবে না। আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 3 আসামি খালাস পেয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান সকালে এ রায় দেন। এ রায়ে সন্তুষ্ট নয় জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসিয়ার পরিবার। মোখলেসুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়কে কেন্দ্র করে শনিবার সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় মাগুরার আদালত চত্বর। নিরাপত্তা বলের মধ্যে হাজির করা হয় আসামিদের। বিচার শুরুর মাত্র 21 দিনের মাথায় হতে যাওয়ার রায় শুনতে আদালত চত্বরের আশেপাশে ভিড় করেন উৎসুক জনতাও। রায়ে অভিযুক্ত বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন বিচারক M জাহিদ হাসান। এছাড়া হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম এবং 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখের খালাস দেন তিনি। এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন, যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায়। আমরা আশা করি যে দ্রুত সময়ের মধ্যে এই রায় যেন কার্যকর হয়, সে বিষয়ে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি। রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিশুটির পরিবার। আমি সন্তুষ্ট হইনি। তিনটাই তো ছাড়া পেয়ে গেছে, ওরা তিনটাই তো জানতো বড় মেয়েটার হুমকিতে মারধর করেছে, প্রচুর মারামারিছে। আর ওর মা তো তথ্য গোপন করে হাসপাতালে নিয়ে তো পলাইছে। তোর মাই বা কিভাবে ছাড়া পায়? গত 6 মার্চ মাগুরা শহরের নিজরান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের এ শিশু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 13 মার্চ। 23 এপ্রিল শুরু হয় বিচার কাজ। 13 মে যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। লামিয়া তানজিন মাহমুদ, RTV। রাজশাহী নগরীর মেহেরচণ্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিয়ান হাসান ও পিয়াসুর রহমান নামে 2 কিশোরের মৃত্যু হয়েছে। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এদিকে লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই সাথে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গোয়ালঘর থেকে গরু আনতে গেলে অসাবধানতার বশত এই দুর্ঘটনা ঘটে। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই 40 রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে জাতিসংঘ। জানা যায়, রাজধানী দিল্লিতে প্রথমে আটক করা হয় রোহিঙ্গা শরণার্থীদের। এরপর লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় প্রিয়জনকে ফিরে পেতে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভুক্তভোগীদের পরিবার। বার্তা সংস্থা APর প্রতিবেদনে বলা হয়, গত 6 মে রাতে দিল্লি থেকে নারী, শিশু ও বৃদ্ধ সহ 40 রোহিঙ্গাকে আটক করা হয়। পরে 8 মে তাদের বিমানে তুলে নেওয়ার পর জাহাজে তোলা হয়। এরপর মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেয় ভারতীয় নৌবাহিনী। ওই শরণার্থীরা বর্তমানে কোথায় আছে তা স্পষ্ট নয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকার 10 লাখ অধিবাসীকে লিবিয়া পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এনবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, লিবিয়ার বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার বিনিময়ে এই প্রস্তাবে রাজি করাতে চাপ দিতে পারে ওয়াশিংটন। এদিকে শুক্রবার ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে 150 জন নিহত হয়েছে, আহত হয়েছে 216 জন। বিস্তারিত জানাচ্ছেন সামদানি প্রত্যয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে আরব নেতারা গাজা প্রসঙ্গে কথা বলবেন এমন ধারণা করা হলেও বাস্তবে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রসঙ্গ উপেক্ষিতই রইল আরব মোড়লদের কাছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষে আবারও গুঞ্জন উঠেছে গাজাবাসীদের বাস্তুচ্যুত করার পুরনো পরিকল্পনা সামনে আনছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকার 10 লাখ বাসিন্দাকে লিবিয়া পাঠানো হবে। মার্কিন গণমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে জানায়, লিবিয়াকে এ প্রস্তাবে রাজি করাতে 2011 সাল থেকে দেশটির জব্দ করা বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দেবে মার্কিন কর্তৃপক্ষ। পাশাপাশি অভিবাসী ফিলিস্তিনিদের দেয়া হবে মাসিক ভাতা। এ ধরনের পরিকল্পনা গাজাবাসী মেনে নেবে না বলে সাফ জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এ ধরনের সিদ্ধান্ত দ্বিতীয় নাকবার শামিল বলে মনে করছে তারা। ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। প্রয়োজনে আমরা আরও ত্যাগ স্বীকার করব। ফিলিস্তিনিদের ব্যাপারে সিদ্ধান্ত শুধুমাত্র ফিলিস্তিনিরাই নেবে, অন্য কেউ নয়। এদিকে ভয়াবহতা কমছে না গাজা উপত্যকায়। ত্রাণ সংকট নিরসনে ইসরায়েলকে করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট ও জাতিসংঘের খাদ্য সংস্থা। এসব কথায় কান না দিয়ে জলস্থল ও আকাশপথে ত্রিমুখী হামলা শুরু করেছে তেল আবিব। বৃহস্পতিবার ও শুক্রবার গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে 150 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মার্চে নতুন করে অভিযান শুরুর পর এটি ইসরায়েলের চালানো সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এ দুদিন প্রতি 4 মিনিটে একবার বিমান হামলা চালায় আইডিএফ। পাশাপাশি স্থলে ট্যাঙ্ক দিয়ে হামলা করা হয় বিভিন্ন অবকাঠামোতে। সব জিম্মিকে মুক্তি দেয়া না হলে হামলার ভয়াবহতা আরও বাড়বে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সামদানি প্রত্যয়, RDV। বিসিবিতে গঠনতন্ত্রে অসঙ্গতি সহ তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পাপন আমলের অনিয়ম খুঁজে বের করতে দ্বিতীয়বারের মতো বিসিবিতে অভিযান শেষে এমন কথা জানিয়েছে দুদক প্রতিনিধি দল। দুদক কর্মকর্তারা জানান, নানা ক্ষেত্রে গঠনতন্ত্র সঠিকভাবে মানাও হয়নি। আলওয়ান খানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। বিগত সরকারের আমলে অন্যান্য সেক্টরের মতো দুর্নীতি অনিয়মের মহোৎসব চলেছে ক্রীড়াঙ্গনেও। দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশনে সে দুর্নীতি যেন আরও ধনী কলেবরেই হয়েছে। সেসব দুর্নীতি খুঁজে বের করতে 15 এপ্রিল প্রথমবারের মতো বিসিবিতে হানা দিয়েছিল দুদক। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আবারও তারা বিসিবিতে অভিযান চালায়। প্রথমবার যেসব বিষয়ে অসঙ্গতি পেয়েছিল তারা এবার সেসবের অনেক বিষয়ের সত্যতা পেয়েছে বলে জানায়, যার মধ্যে তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি অন্যতম। 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না, সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এছাড়া বিসিবির গঠনতন্ত্র যেভাবে থাকার কথা সেটাতেও সমস্যার কথা জানায় দুদক। এমনকি মানা হয়নি সে গঠনতন্ত্র। গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজড একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। এছাড়া সম্প্রতি বিসিবির ফান্ড বিভিন্ন ব্যাংকে ট্রান্সফারের বিষয়েও তদন্ত করবে বলে জানায় দুদক। আলওয়ান খান, RTV, ঢাকা। এদিকে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে কাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। শক্তিশালী ভারতের বিপক্ষে জয় নিয়ে ফিরতে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। অন্যদিকে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে বাংলাদেশকে সমীহ করছে ভারত। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
ট্রফি জয়ের স্বপ্নে বিভোর দু দলের কোচ ও অধিনায়কের আনুষ্ঠানিক ফটো সেশনের হাস্যোজ্জ্বল মুহূর্ত, কিন্তু এই হাসিটা শুধুই সৌজন্যতা। মাঠের লড়াইয়ে দু দলের কেউই কাউকে ছাড় দেবে না এক চুলো। ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশের যুবারা জানে প্রতিপক্ষ কতটা শক্তিশালী, সে অনুযায়ী অনুশীলনে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিরুদ্ধে শিরোপা ধরে রাখার কঠিন পথটা পাড়ি দিতে প্রস্তুত বাংলাদেশ। হাই ভোল্টেজ ফাইনালে চাপ না নিয়ে খেলতে চায় নিজেদের স্বাভাবিক খেলাটা। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশের এই দলটাকে সমীহ করছে ভারত। ফাইনালে কঠিন পরীক্ষার কথা মানছেন দলটির কোচ। আমরা মনে করি বাংলাদেশ দারুণ দল, তাদের বিপক্ষে জয় নিয়ে ফেরা খুব সহজ হবে না, তবে আমরা আমাদের লক্ষ্যে অবিচল। নিজেদের দ্বিতীয় শিরোপার খোঁজে বাংলাদেশ, ভারতের লক্ষ্য ঘরের মাঠে চতুর্থ শিরোপার স্বাদ নেয়া। মাহফুজুল ইসলাম, RTV। রাতের সংবাদে পর্যন্ত। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।